নমস্কার। আজকে বৃশ্চিক রাশিকে নিয়ে বলবো। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুক্রদেবের রাশি পরিবর্তন হচ্ছে, কীরকম প্রভাব দেবে। ডিসেম্বর মাসের 20 তারিখে শুক্র রাশি পরিবর্তন করছে। জানুয়ারির 12 তারিখ পর্যন্ত থাকবে ধনু রাশিতে, যেটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর। এই দ্বিতীয় ঘরে শুক্রের যে পরিবর্তন হচ্ছে, কীরকম প্রভাব দেবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, বৃশ্চিক রাশি কোন দিক থেকে হতে যাচ্ছে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারেই আলোচনা করা হচ্ছে। কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই নিজের ভেবে অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে বৃশ্চিক রাশি সম্পর্কিত বহু বহু ভিডিও দেওয়া হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবে। তো যাই হোক, বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে সপ্তমপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি, অবস্থান করবে হচ্ছে ধনু রাশিতে। তো সবার প্রথম দেখতে হবে যে ধনু রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে কোনো রকম এখানটাতে তৎকালীন মিত্রতার সম্পর্ক উঠে এসেছে কিনা। কারণ দুই গুরু সমসপ্তম এবং শুক্র কিন্তু অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির রাশিতে। আর দেবগুরু বৃহস্পতি যে রাশিতে অবস্থান করছে বর্তমানে, সেটা কিন্তু হচ্ছে মিথুন রাশি এবং নিজের নক্ষত্রে রয়েছে, বক্রি অবস্থায় রয়েছে। অর্থাৎ এই সময়কালে একটা তৎকালীন মিত্রতার সম্পর্ক উঠে এসছে, তৎকালীন মিত্রতার সম্পর্ক উঠে এসছে, যেটা হচ্ছে মিথুন রাশিতে অবস্থান করার জন্য। আবার ওদিকে শনিদেব, শুক্রদেবের রাশি তুলা রাশিতে উচ্চ হয়ে যায়, সেই শনিদেবও কিন্তু মীন রাশিতে রয়েছে, যেটা হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে পঞ্চম ঘর, এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেই রয়েছে পূর্বা ভাদ্রপদে। অর্থাৎ এই সময়কালে একটা তৎকালীন মিত্রতার সম্পর্ক উঠে এসছে। এছাড়া বুধ রাশির উপর অবস্থান করছে, তৎকালীন মিত্র সম্পর্কটা একটা ভালো জবরদস্ত ভালো জায়গায় আছে। তো যাই হোক, শুক্রের এই পরিবর্তনও কিন্তু ট্রিস থাকছে। শুক্র যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে কিন্তু সূর্য আর মঙ্গল অলরেডি রয়েছে। এবার মঙ্গল রাশির অধিপতি অস্ত, এবার শুক্র অবস্থান করবে, শুক্র অস্ত হয়ে যাবে সূর্যের সাথে অবস্থান করে। কিন্তু দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্টি হয়ে যাচ্ছে, এবং দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতেই থাকছে, বক্রী অবস্থায় থাকছে, এবং শুক্রের মূল ত্রিকোণ রাশি আবার তুলা রাশির উপর দেবগুরু বৃহস্পতি থাকছে। এছাড়া এই গোচরটাতে এই ধনু রাশির উপর যেরকম দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকছে, সেরকম কিন্তু শনির দশম দৃষ্টি থাকছে, আবার কেতুর গুরুবদ দৃষ্টিও থাকছে এই যোগের উপর। অর্থাৎ এই ঘরটা কিন্তু ধনসম্পত্তির ঘরটা একদম বৃশ্চিক রাশির মানে অ্যাক্টিভ, একদম অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। কারণ এর পরের যে পরিবর্তনটা হবে, এবার বুধের পরিবর্তন হয়ে যাবে 28শে ডিসেম্বর। সেই সময় কিন্তু বুধও প্রবেশ করবে আর চতুর্গ্রহী যোগ তৈরি হবে। সেই যোগটা এই ধনসম্পত্তির ঘরে হচ্ছে। এই সময়কালেও যথেষ্ট একদম সম্পূর্ণভাবে অ্যাক্টিভ থাকছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। অর্থাৎ ধনসম্পত্তি যেভাবে হোক, সেভিংস, এই জিনিসটা কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে জীবনে আসতে যাচ্ছে একদম অতি সহজে। হ্যাঁ, এবার যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদেরকে তো উপাচার বা জন্মকুষ্ঠি দেখাতে হবে, কোনো ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে যাদের রয়েছে আর কি। আর যাদের ভালো অবস্থায় গ্রহের অবস্থান রয়েছে তারা তো ভালো ফল পাবে। যাদের খারাপ রয়েছে তারা অবশ্যই ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন, আমাদের সাথেও যোগাযোগ করতে হবে। তবে আমাদের শুল্ক লাগু থাকছে, আমাদের সাথে যোগাযোগ করতে হবে। এরকম কোনো ব্যাপার নয়, আপনাদের যেখানে মন চায় সেখানটাতে করবেন, কিন্তু করবেন অবশ্যই। কারণ 2026 যে বছরটা আসছে, এই বছরটা সংখ্যা তত্ত্বতেই বলছে এটা সূর্যের বছর। তো সূর্যকে, সূর্য হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কারক, কর্মের ঘরের অধিপতি। আর এই কর্মের ঘরে কিন্তু কেতু অবস্থান করছে, কেতু থাকছে এই ঘরে, এবং যে নক্ষত্র থাকছে সেটা কিন্তু পূর্বা ফাল্গুনী নক্ষত্র, শুক্রেরই নক্ষত্র অবস্থান করছে কেতু। এই জিনিসগুলো কিন্তু বোঝার ব্যাপার রয়েছে। কেতু কর্মের ঘর অবস্থান করছে শুক্রের নক্ষত্রে। আর এদিকে সূর্য, অর্থাৎ এই সময়কালে কিন্তু সূর্যের বিশেষ উপাচার করা পর্যন্ত। সূর্যের উপাচার নিয়ে আমি ভিডিও দিয়েছি, মানে সূর্যের উপাচার নিয়ে কিছু কথা বলেছি। তো সেটা হচ্ছে সূর্যের যন্ত্র বাড়িতে অবশ্যই স্থাপন করতে হবে বৃশ্চিক রাশিকে। বিশেষ করে তাদের ক্ষেত্রে অবস্থা, মানে তাদের ক্ষেত্রে বিশেষ করে এই জিনিসটা করা উচিত যাদের জন্ম কুষ্ঠিতে বৃশ্চিক রাশির সূর্যের দোষ রয়েছে, গ্রহণযোগ রেখেছে, সূর্য রাহুর সাথে অবস্থান করছে, সূর্য শনির নক্ষত্রে অবস্থান করছে, সূর্য রাহুর নক্ষত্রে অবস্থান করছে। তো এই জিনিসগুলো থাকলে অবশ্যই সূর্য যন্ত্র বাড়িতে বিধি সম্মত মেনে অবশ্যই স্থাপন করা উচিত। এর উপরে বিশ্বের কোনো মানে উপাচার নাই, এত বড় উপাচার, এটা সারা জীবনের উপাচার দিলাম। যাদের জন্মকুষ্ঠিতে সূর্যের অবস্থান খারাপ রয়েছে, সূর্য যন্ত্র বাড়িতে স্থাপন করুন, এবং সেই যন্ত্র সামনে দাঁড়িয়ে হাতের মাঝখানে দুটি আঙুলে প্রথমে সাদা চন্দন লাল চন্দন বাটনাতে বেটে নিয়ে সেই যন্ত্র চন্দনটা হাতের মাঝখানে দুটি আঙুলে লাগিয়ে সেই যন্ত্রের উপর চিটিয়ে দিন, এবং তার সাথে বলুন ওম হ্রিং ঘিনি সূর্যাদিত্যায় শ্রীং, এইটুকু মন্ত্র বলতে হবে। কিংবা এই যদি এটাও না করতে পারেন, চন্দন বাটারও কোনো ব্যাপার নয়, হাত জোর করে এই মন্ত্র বলবেন, কিংবা গায়ত্রী মন্ত্র বলতে পারেন। এবার বিদেশে যারা রয়েছে তারা যদি এগুলোও না করতে পারে, সূর্য যন্ত্রটার সামনে একটু দাঁড়িয়ে মাথা নত করতে পারে সময়ের অভাবে, এর থেকে তার শর্টকাট নাই। আর কি বলবো আমি, তো সূর্য যন্ত্র অবশ্যই প্রয়োজন রয়েছে যাদের সূর্য জন্মকুষ্ঠিতে গ্রহণ অবস্থায় রয়েছে। এবার সূর্য যন্ত্রটা কোথায় পাবে? আমাদের এই ইউটিউব থেকে দিয়েছে এখন, মানে খুব কষ্ট, মানে অনেকদিন পর এটা আমার বহুদিন ধরে বহু মানে ইচ্ছা বলতে কি, অনেকে কুষ্টি দেখায় আমাদের কাছে বহু দূরান্ত থেকে। তারা বলে দাদা আপনি তো বললেন কোথায় যন্ত্র পাবো, তো যন্ত্র পাঠিয়ে দিন। যন্ত্র পাঠানো তো মুশকিল, যন্ত্র পাঠানো তো মুশকিল, আর আমার যন্ত্র করতে চায় না।
যন্ত্র করাও মুশকিল, সোনা হলে ধাপাধাপ করে মেরে মুড়ে দিয়ে করে দিবে, সোনার যন্ত্র আগ্রহ বেশি, তামার যন্ত্র তো করতে যাবে না। তো যার জন্য এই যন্ত্রগুলো এখন ইউটিউবের মাধ্যমে পাওয়া যাচ্ছে, স্ক্রিনে প্রোডাক্ট বলে অপশন রয়েছে, এখানটাতে আপনারা ক্লিক করলেই দেখতে পাবেন বহু ধরনের যন্ত্র, সূর্য যন্ত্র, সরস্বতী যন্ত্র। তো সূর্য যন্ত্র নেবেন আপনাদের বাজেটের মধ্যে। এবার যদি ভাবেন যে এই ভাই তো বোধহয় ব্যবসা করার জন্য বলছে কথাগুলো, সেটাও না। একটা যন্ত্র 500 টাকা থেকে বোধহয় শুরু, 499, এখানেতে আমার কমিশন থাকবে, সেটাও না, কমিশন থাকবে 10%, তার মধ্যে ইউটিউব নিয়ে 15-20 টাকা দিবে, কিন্তু আপনাদের কাজে লাগবে, আপনাদের 100% কাজে লাগবে। হেভি যন্ত্র, যন্ত্র কি মানে কবচ, সেই জিনিস, এটা হচ্ছে মেন ব্যাপার। এই স্ক্রিনের মাধ্যমে আপনারা সূর্যযন্ত্র বাড়িতে স্থাপন করবেন বিধিসম্মত মেনে ব্রাহ্মণ দিয়ে, দেখবেন ভালো রেজাল্ট পাবেন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। সূর্যযন্ত্রের উপর মানে সূর্যকে ঠিক করার এর উপর আর কোনো উপাচার নাই, এছাড়া বহু উপাচার রয়েছে, অনেকে দেয়, অনেক ধরনের সূর্যের দেয়, কিন্তু এর থেকে আর বড় উপাচার নাই। তো যাই হোক, মূল বিষয় বস্তুতে ফিরে আসি। তো শুক্রের যে পরিবর্তনটা হচ্ছে, শুক্র কিন্তু অবস্থান করবে সূর্য মঙ্গলের সাথে, এবং 28 তারিখ থেকে আবার বুধ অবস্থান করে দেবে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি বলছে। তো এই অবস্থানে শুক্র যে নক্ষত্রগুলো পাচ্ছে, এখানটাতে সূর্যের সাথে শুক্রের যে জুটি, এটা কিন্তু বিশেষ প্রাধান্য দিবে, কারণ সূর্য আর শুক্র একসাথেই প্রায় চলবে এই গোচরকালে। 25 তারিখ পর্যন্ত মঙ্গল মূল নক্ষত্রে থাকছে, সূর্য মঙ্গল শুক্র রাশির অধিপতি মূল নক্ষত্রে থাকছে। 25 তারিখে মঙ্গল আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে, চলে আসবে পূর্বাষাঢ়া নক্ষত্রে। তো সূর্য আর মঙ্গল কিন্তু একদম ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত এদিকে শুক্রদেব থেকে আছে এই মূল নক্ষত্রে। তো মূল নক্ষত্রটা কি? বিনাশকারী নক্ষত্র। বিনাশকারী নক্ষত্রের অবস্থান, এই মূল নক্ষত্রের অবস্থান কিন্তু ধনু রাশিতেই পড়ে, 4টি চরণই কিন্তু পড়েন। তো ধনু রাশিটা কি? ধর্মের ঘর, তো অগ্নিতত্ত্ব। তো কিসের বিনাশ হবে এখানটাতে? এখানে তো অধর্মের বিনাশ হবে, অধর্মের বিনাশ হবে, ধর্মের জয় হবে, ধর্ম স্থাপন হবে। এই হচ্ছে বিনাশকারী নক্ষত্র। এর মানে অনেকে অনেক রকম ধরে নিয়ে আসে, তা আমি যেটা জানি সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম। এখানে তো অধর্মের বিনাশ হবে, ধর্মের এখানটাতে জয়ী হবে, সেই জিনিস বোঝাচ্ছে। এবং এই নক্ষত্রের ধূমাবতী মায়ের একটা বিশেষ আশীর্বাদ থাকে, এবং এই নক্ষত্রের মানে ঈশ্বরী একটা এমন একটা ক্ষমতা থাকে যে এই নক্ষত্রের জাতক জাতিকারা যতটাই গভীরে পড়ে যাক, এরা কিন্তু উঠে দাঁড়াবে। কারণ মূল নক্ষত্র কি? একটা শিকড়, জ্বর শিকড়, গভীর থেকে গভীরে, অর্থাৎ একটা মূল, একটা শিকড় যেরকম একটা গাছকে আঁকড়ে ধরে থাকে, সেই রকম কিন্তু জিনিসটাকে বোঝাচ্ছে মূল নক্ষত্র, যে একটা গাছকে আঁকড়ে ধরে রাখবে। গাছের তো আমরা ছায়া থেকে আরম্ভ করে, ফল থেকে আরম্ভ করে সমস্ত কিছু ভোগ করি, তো সেই রকম কিন্তু জীবনে সেই বাজে প্রভাবগুলোকে এই সময়কালে কাটিয়ে দিবে। কারণ মূল নক্ষত্রে শুক্রের অবস্থান এবং সূর্যের অবস্থান এবং মঙ্গলের অবস্থান হয়ে যাওয়া মানে, মূল নক্ষত্রের অধিপতি হচ্ছে কে? কেতু। কেতু অবস্থান করছে কর্মের ঘরে, যে নক্ষত্রে থাকছে সেটা হচ্ছে কি? পূর্বা ফাল্গুনী নক্ষত্র, শুক্রের নক্ষত্রে। তো পূর্বা ফাল্গুনী নক্ষত্রে কি? বিজয়ের পরবর্তী উল্লাস। এর অধিপতি দেবতা হচ্ছে ভাগ, সৌভাগ্যের প্রতীক, অর্থাৎ সৌভাগ্যের নক্ষত্রে আবার কেতু অবস্থান করছে কর্মের ঘরে। তাহলে কর্মের ঘরে বিগত দিনে যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল, যে অসুবিধাগুলো পাচ্ছিল দিনের পর দিন, যে টেনশন বা একটা যে জিনিসগুলো হয় কর্মক্ষেত্রে, একাধিক ধরনের বহু শত্রুতা থাকে কর্মজীবনে, আমাদের জীবনে কেউ হাত ধরে টানে, পা ধরে টানে, কেউ কাউকে উপরে উঠতে দেয় না, বহু রকম জীবনের সমস্যা হয় কর্মক্ষেত্রে। সেই সমস্যাগুলোর এই সময়কালে নিজাত হয়ে যাবে, এবং একটা জয়ী জিনিস হবে, এবং কর্মর দিক থেকে একটা বিশেষ সফলতা পেয়ে যাওয়া, এটা কিন্তু বুঝাচ্ছে। কারণ কেতু হচ্ছে কি? ধ্বজার চিহ্ন, জয়ের চিহ্ন। কেতুর সবসময় উপরেই অবস্থান করে, পতাকা এক কথায় বলতে গেলে। তো কেতুর পতাকা কিন্তু আবার অন্যরকম হয়। তো যাই হোক, কর্মের ঘরে একটা স্থিরতা এই সময়কালে চলে আসবে, এবং যে কর্মটা হবে মানে জ্বর শিকড়, যে ভিতটা একদম নতুন করে তৈরি, বা যে পরিবর্তন, কেতু মানে তো পরিবর্তন কর্মক্ষেত্রে, এইরকম পরিবর্তন হওয়ার প্রবল সময় থাকবে, যে পরিবর্তনটাতে একটা শৌখিনতা থাকবে, একটা সৌন্দর্যবোধ থাকবে, একটা আকর্ষণ জিনিসটা থাকবে, সেই জিনিস মানে তৈরি হতে যাচ্ছে, যেটাতে নিজের প্রতিভা গুণ সমস্ত কিছু সমাজের সামনে উঠে আসবে, মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু লাভ করবে বৃশ্চিক রাশি। এরকমই জিনিস কিন্তু বুঝাচ্ছে মূল নক্ষত্রে এরকম জিনিস কিন্তু বুঝাচ্ছে। এবং সূর্যও থাকছে, এবং সূর্যের ঘরেই কিন্তু সিংহ রাশিতে কেতু অবস্থান করছে। রাজার ঘরে কোনো সময় পাপী গ্রহ চট করে কিন্তু খারাপ প্রভাব দিতে পারে না, কারণ রাজার ঘর এমন একটি ঘর, এই ঘরে কিন্তু কোনো গ্রহ উচ্চ অবস্থায় থাকে না, এখানটাতে যত পারবে সেই নর্মাল। এবং কেতু অবস্থানই করছে ভালো নক্ষত্রে এই সময়কালে, অর্থাৎ কর্মক্ষেত্রে বিশেষভাবে এখানটাতে প্রগতি দেখাচ্ছে। এরপরে যখন আবার এই 30 তারিখে শুক্র পরিবর্তন করবে, নক্ষত্র পরিবর্তন করবে, তখন চলে আসবে নিজের নক্ষত্র পূর্বাষাঢ়া নক্ষত্রে। পূর্বাষাঢ়া নক্ষত্র এবং বাণীর ঘরে অবস্থান, পূর্বাষাঢ়া নক্ষত্রে শুক্রের নিজের নক্ষত্র, শুক্র হচ্ছে এখানে তো সপ্তমপতি দ্বাদশপতি হয়ে এই ঘরে অবস্থান, এবং দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট, শনি দ্বারা দৃষ্ট, কেতুর প্রভাব থাকছে। তো পূর্বাষাঢ়া নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে কি থাকে? একটা মহত্ত্বাকাঙ্ক্ষী থাকে, এগিয়ে যাওয়ার প্রবণতা থাকে, এবং এদের দৃষ্টিভঙ্গিটা অন্যরকম, এদের চাওয়া পাওয়াটা অন্যরকম, এরা জীবনে যেটা লক্ষ্য স্থির করে সেই লক্ষ্যে পৌঁছায়। এই সময়কালে নিজের মনের মধ্যে একটা স্ফূর্তি থাকবে, এবং মোটিভেশন করার একটা ক্ষমতা থাকবে, গাকে ঝেড়ে ফেলে এগিয়ে নিয়ে যাবে, অর্থাৎ কি নিজের কর্মের দিকে নিজেকে এগিয়ে ছুটিয়ে নিয়ে যাবে, যে তোমাকে করতে হবে, সেই জিনিসটা কিন্তু থাকছে পূর্বাষাঢ়া নক্ষত্রে। এদের কিন্তু এরকমই জিনিস থাকে, এরা খুব উচ্চাকাঙ্ক্ষী হয় জীবনে, এবং নিজের লক্ষ্যকে প্রাপ্তি করে জীবনে। এত সুন্দর নক্ষত্র,
তো সেই নক্ষত্রে শুক্র অবস্থান করবে। তো শুক্রের অবস্থান এটা কিন্তু খুব ভালো অবস্থান, এটা একটা অজেয় নক্ষত্র, এদের হারানো খুব মুশকিল হয় এই শুক্রের এই পূর্বাষাঢ়া নক্ষত্রে, অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো অবস্থান, কারণ সূর্যও কিন্তু এই নক্ষত্রে অবস্থান করবে। সূর্য শুক্রের মিল কিন্তু ভালো না, কিন্তু দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্টি হচ্ছে। তো দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি এই তিনটি গ্রহের উপর পড়ছে, এবং তার উপর আবার বুধ প্রবেশ করে যাবে 28 তারিখে, চতুর্গ্রহী যোগ, এই যোগের উপর কিন্তু এই দৃষ্টি পড়ে যাচ্ছে। চারিদিক থেকে একটা বৃশ্চিক রাশি বল্লে বল্লে হতে যাচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্রে, চারিদিক থেকে উন্নতি। যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, সেই কাজগুলোতে যেরকম উন্নতি, খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, শৌখিনতার কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা কনস্ট্রাকশনের কাজের সাথে যুক্ত রয়েছেন, ডেকোরেশনের কাজের সাথে যুক্ত রয়েছেন, হস্তশিল্পী হিসাবে কাজ করছেন, শিক্ষার ব্যাপারে কাজ করছেন, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, মার্কেটিং ফিল্ডে রয়েছেন, মিডিয়া সেক্টরে রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, কোন কাজটা হবে না? সমস্ত দিক থেকে বৃশ্চিক রাশির একটা কিন্তু উন্নতি থাকছে, সব দিক থেকে উন্নতি। এবং সূর্য এই নক্ষত্রে থাকছে। এরপরে আবার জানুয়ারি মাসের 10 তারিখে অবস্থান করবে হচ্ছে সূর্যের নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্রে। তখন কিন্তু আবার সূর্য উত্তরাষাঢ়াতে চলে আসবে। উত্তরাষাঢ়া নক্ষত্র সূর্যের নক্ষত্র, অর্থাৎ এই সময়কালেও কিন্তু কর্মের ঘরের বিশেষ উন্নতি। উত্তরাষাঢ়া নক্ষত্রে তো সূর্য অধিপতি, আর কর্মের ঘরে কেতু অবস্থান করছে, আর শুক্র হচ্ছে সপ্তমপতি, তার সাথে হচ্ছে দ্বাদশ ঘরের অধিপতি। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। বিদেশে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো দুর্দান্ত হবে এই সময়কালে। কর্মক্ষেত্রে মান সম্মান, পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু লাভ করবে। যে কোনো কাজ যেই কর্ম করুক সেই কাজ, ব্যবসায়িক ক্ষেত্রে যারা কাজকর্ম করবেন তাদের আমদানিতে বৃদ্ধি, সরকারি বেসরকারি ক্ষেত্রে সেদিক থেকেও আমদানিতে বৃদ্ধি পাবে, মানে আমদানি বলছি প্রমোশন হবে, বেতন বৃদ্ধির যোগ রয়েছে। তো এই তো হচ্ছে নক্ষত্রের প্রভাব। এবার প্রত্যেকটা নক্ষত্রে যে শুধু ভালো গুণই থাকবে সেটাও না, প্রভাব রয়েছে, খারাপ প্রভাব রয়েছে, সেটাকে ধরতে হবে কোন দিক থেকে খারাপ প্রভাবটা আসতে পারে। তো যখন মূল নক্ষত্রে থাকবে তখন তো কেতুও তো থাকবে এই নক্ষত্রে, তো মঙ্গল কেতুর নক্ষত্রে থাকবে, সূর্যও কেতুর নক্ষত্রে থাকবে, আবার ওই শুক্র কেতু নক্ষত্রে থাকছে। আর কর্মের ঘরে আবার কেতু নক্ষত্র যে কেতু থাকছে আবার শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। তো পূর্বা ফাল্গুনী নক্ষত্রের জিনিসের কি মানে একটু অন্যরকম জিনিস থাকে, যৌন জীবনটাকে একটু বেশি করে বুঝায়। তো এই সময়কালে বিপরীত লিঙ্গের প্রতি বিশেষ আকর্ষণ হবে এই কর্মের ঘরে। অতএব এদিক থেকে কিন্তু সাবধান, একটা কলঙ্ক বা একটা বদনাম এই জিনিসটা কিন্তু উঠে আসছে। সেরকম কিন্তু ওই পূর্বাষাঢ়া নক্ষত্র থাকবে, অত্যধিক অহংকার জিনিসটা আসবে, কারণ পূর্বাষাঢ়া নক্ষত্রের যে সিম্বলগুলো দেওয়া হয়েছে এখানে তো অহংকারজনিত কাজগুলো করবে, অহংকার চলে আসা, এবং দুই গুরু দুই সম্মুখে থাকছে, অহংকার জিনিসটা আসবে। অতএব মনের মধ্যে ক্রোধ, অহংকার, জেদ, ইগো এগুলো থেকে দূরে থাকতে হবে। এই জিনিসগুলো কর্মক্ষেত্রে বিপরীত লিঙ্গের প্রতি একটা বিশেষ আকর্ষণ দিক থেকে দূরে থাকতে হবে। সেরকম আবার উত্তরাষাঢ়া নক্ষত্রটা আবার আরেক ডিগ্রি উপরে, যে কেউ কিছু বলে দেয় তো তাহলে লিখে রাখবে যে এরকম ঘটনা আপনি করেছিলেন বিগত দিনে, আপনি আমার সাথে, আপনাকে ছেড়ে দেবো, এরকমই যায় এই উত্তরাষাঢ়া নক্ষত্রে। দেখবেন যাদের জন্ম উত্তরাষাঢ়া নক্ষত্রে, তারা নিজেদেরকে বিচার করবেন যে কেউ কিছু বলে তো সেটা কিন্তু মনের মধ্যে লিখে দেয়, ফেরত দিবেই যে আপনি তো বলেছিলেন। যার জন্য উত্তরাষাঢ়া নক্ষত্রে শান্তিবাদটা হয় না, যে কারোর সাথে গন্ডগোল অশান্তি যদি হয় না, মিউচুয়াল হবে না, মিউচুয়াল করতে গেলে সেটা কোর্ট কেস পর্যন্ত নিয়ে চলে যাবে, এরকম হয়ে যায় কিন্তু এই উত্তরাষাঢ়া নক্ষত্র। যাই হোক, অনেক কথা আলোচনা করলাম, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর তার সাথে উপাচার বলতে যে উপাচারটা বললাম ওটা তো সূর্যের বললাম, তো শুক্রের উপাচার হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন, এদিক থেকেও যথেষ্ট ভালো, শুক্রবার করে করবেন। গাই গরুকে সবুজ জাতীয় খাবার খেতে দিবেন, আটার রুটি খেতে দিবেন, তাহলে যথেষ্ট কিন্তু ভালো ফল পাওয়া যায়। তো আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।